Hello everyone, welcome to my channel এজ এ ফার্মা স্টাডি। আমরা কিছুদিন আগে একটা নোটিশ পেয়েছি ওয়েস্ট বেঙ্গল হেলথ রিক্রুটমেন্ট বোর্ড থেকে, যে সামনে আমাদের স্টাফ নার্স রিক্রুটমেন্ট হবে। তো সেই বেসিসে আমি ফলো করে কিছু কোশ্চেন নিয়ে এসেছি, যেটা তোমাদের প্রিভিয়াস ইয়ারে আগের বার যে হেলথ রিক্রুটমেন্ট বোর্ডে ওয়েস্ট বেঙ্গল হেলথ রিক্রুটমেন্ট বোর্ডে নার্সের পরীক্ষার জন্য যে কোশ্চেন এসেছিল, তো সেইগুলোর কোশ্চেন উইথ অ্যান্সার এবং কিছু এক্সপ্লেনেশন নিয়ে এসেছি। তো প্রথমেই দেখো লেখা আছে, হুইচ অফ দ্য ফলোয়িং ফর্মস এ ওয়ান ওয়ে ড্রেনেজ সিস্টেম লিঙ্কিং দ্য ইন্টারস্টিয়াল স্পেস অ্যান্ড ব্লাড স্ট্রিম। তার মানে এখানে দেখছি যে নিম্নলিখিত কোনটি ইন্টারস্টিয়াল স্পেস বা টিস্যুর যে মধ্যবর্তী স্থান বা পজিশন, সেটাকে আমরা বলি ইন্টারস্টিয়াল স্পেস, এবং রক্ত প্রবাহের মধ্যে একমুখী নিষ্কাশন মানে ওয়ান ওয়ে ড্রেনেজ ব্যবস্থা তৈরি করে। অপশন দেওয়া দেখা আছে, দেখো 1 আর্টারিজ, 2 ভেন, 3 ক্যাপিলারিজ এবং 4 লিম্ফ্যাটিক সিস্টেম। তাহলে আমরা জানি আমাদের ড্রেনেজ সিস্টেম কোনটা ইনভলভমেন্ট আছে, সেটা হচ্ছে লিম্ফ্যাটিক সিস্টেম। কারণ লিম্ফ্যাটিক ভেসেলের টিস্যুতে জমে থাকা অতিরিক্ত যে লিকুইড, সেগুলো পুনরায় আমাদের কোথায় রক্তে ফিরিয়ে দেয়, সংগ্রহ করা হয় এবং রক্তে ফিরিয়ে দেয়। তাই এদের ভিতরে একমুখী ভালভ থাকে, তাই তরল শুধুমাত্র বা যে লিকুইডগুলো সেগুলো একদিকে প্রভাবিত হয়। তাহলে লিম্ফ হচ্ছে আমাদের ওয়ান ওয়ে ড্রেনেজ সিস্টেম। এবার দ্বিতীয় কোশ্চেন দেখো, হুইচ অফ দ্য ফলোয়িং জয়েন্টস ইজ অ্যান এক্সাম্পল অফ পাইভট জয়েন্ট। তাহলে এখানে আমরা জানি যে অ্যালানটক্সিয়াল যে জয়েন্টটা আছে, দেখো অ্যান্সার সেটা হচ্ছে কি আমাদের পাইভট জয়েন্টের অ্যান্সার। কারণ পাইভটে জয়েন্টে একটি হাড় অন্য হাড়ের চারপাশে ঘোরে। তাহলে এখানে কি হয়, অ্যালানটক্সিয়াল জয়েন্ট বা রেডিও আলনার জয়েন্ট, তো এইগুলো হচ্ছে এক্সাম্পল কিসের, পাইভট জয়েন্টের। মানে যেগুলো পাইভট মানে কি রোটেশন, যেগুলো রোটেশন হয়। এবার 3 নম্বরে কোশ্চেন দেখো, হুইচ অফ দ্য ফলোয়িং আর্টারিজ সাপ্লাইজ দ্য ব্রেন and the eye? Subclavian artery, superior mesenteric artery, internal carotid artery, external carotid artery। তাহলে বলছে যে কোন ধমনী মস্তিষ্ক এবং আমাদের চোখ বা আয়ে রক্ত সরবরাহ করে। তাহলে এখানে দেখো যে ইন্টারনাল ক্যারোটিড আর্টারি যেটা, সেটাই হবে, কারণ মস্তিষ্ক এবং চোখে অক্সিজেন রক্ত এটা সরবরাহ করে। আর যেটা এক্সটার্নাল ক্যারোটিড আর্টারি, মুখমণ্ডল বা ফেস আমাদের আর হচ্ছে স্ক্যাল্পে রক্ত সরবরাহ করে। ঠিক আছে, এবার এখানে একটা আমরা ম্যাচিং দেখব, যে কলাম এ এবং কলাম বি দেওয়া আছে। দেখো যে কলাম এতে আছে, দেখো অ্যাড্রিনাল গ্ল্যান্ড। আমি দাঁড়াও একটু ছোট করে দিই, তোমাদের দেখতে সুবিধা হবে। কলাম এতে আছে দেখো অ্যাড্রিনাল গ্ল্যান্ড, থাইরয়েড গ্ল্যান্ড, প্যানক্রিয়াস, পিটুইটারি গ্ল্যান্ড। আর এখানে কলাম টুতে লেখা আছে অপশন এতে রেগুলেশন ব্লাড সুগার লেভেল, কন্ট্রোল গ্রোথ অ্যান্ড আদার গ্ল্যান্ডস, আর হেল্প দ্য বডি প্রিপেয়ার ফর অ্যান্ড ডিল উইথ স্ট্রেস, এবং প্রাইমারিলি রেগুলেট দ্য বডি মেটাবলিজম। তাহলে এখানে যদি দেখি আমরা যে অ্যাড্রিনাল গ্ল্যান্ড, এবার অপশন বেসিসে দেওয়া আছে যে কোনটা হবে। তো আমরা এখানে যদি দেখি যে আমাদের অ্যাড্রিনাল গ্ল্যান্ড কী করে, অ্যাড্রিনালিন এবং কর্টিসোল সিক্রেশন করে। ফলে কি হয়, এটা বডির স্ট্রেস মেকানিজম, স্ট্রেস রেসপন্সটা মেকানিজম। তাহলে অ্যাড্রিনালের অপশানটা হবে অপশান সি। আর থাইরয়েড আমরা জানি যে আমাদের কি করবে, মেটাবলিজম নিয়ন্ত্রণ করবে। তাহলে 2 হচ্ছে ডি। আর আমাদের যে প্যানক্রিয়াস, ও তো ব্লাড সুগার কন্ট্রোল করে, কারণ প্যানক্রিয়াসের আমরা জানি যে কি হয়, আলফা বিটা আর ডেল্টা সেল থাকে। তো বিটা সেল থেকে ইনসুলিন সিক্রেশন হয়,
তো সেখান থেকে আমাদের ডায়াবেটিস কন্ট্রোল থাকে বা ব্লাড সুগার লেভেলটা ঠিক থাকে। আর পিটুইটারি গ্ল্যান্ড যেটা হয় কি অন্যান্য এন্ডোক্রাইন গ্ল্যান্ডকে নিয়ন্ত্রণ করে, তাই এটাকে আমরা বলি হয় মাস্টার গ্ল্যান্ড। তাহলে এর সঙ্গে আমরা দেখব 4 বি, যে কন্ট্রোল গ্রোথ অ্যান্ড আদার গ্ল্যান্ডস। ঠিক আছে, তাহলে এখানে আমরা যদি দেখি যে অ্যান্সার আমাদের, তাহলে 1 নম্বর অ্যান্সার ওটা সঠিক অ্যান্সার। এবার আমরা পরবর্তী এমসিকিউ 5 নম্বর এমসিকিউটা দেখব। Which of the following structure regulate involuntary by the autonomic nervous system, control the outflow of urine from the bladder? তাহলে অটোনমিক নার্ভাস সিস্টেমের নিয়ন্ত্রণে থাকা কোন অংশটি আমাদের মূত্রথলি থেকে প্রস্রাব বের হওয়া নিয়ন্ত্রণ করে? তাহলে অপশন যেগুলো আছে সেখানে লেখা আছে অপশন এ ট্রিগন, 2 ডেট্রোসার মাসেল, 3 নম্বর হচ্ছে এক্সটার্নাল ইউরেথ্রাল স্ফিংটার, 4 নম্বর হচ্ছে ইন্টারনাল ইউরেথ্রাল স্ফিংটার। তাহলে এখানে অপশন যে 4 নম্বর ইন্টারনাল ইউরেথ্রাল স্ফিংটার সেটা হচ্ছে সঠিক অ্যান্সার। এবার যদি আমি একটু ব্যাখ্যায় যাই তাহলে দেখব যে ইন্টারনাল ইউরেথ্রাল যে স্ফিংটারটা আমাদের ইনভলেন্টারি এবং অটোনমিক নার্ভাস সিস্টেম দ্বারা কন্ট্রোল করা হয়, আর যেটা এক্সটার্নাল স্ফিংটার সেটা আমাদের ভলেন্টারি এবং সোমাটিক নার্ভাস সিস্টেম দ্বারা কন্ট্রোল করা হয়। এবার 6 নম্বর আমাদের যে এমসিকিউ আছে সেটা হচ্ছে দ্য ফার্স্ট ডোজ অফ পেন্টাভ্যালেন্ট ভ্যাকসিন, যেটাকে আমরা বলি কি ডিপিটি বা ডিপথেরিয়া ভ্যাকসিন, হেপাটাইটিস বি এবং এইচআইভি ইজ অ্যাডমিনিস্ট্রেটেড অ্যাট, কোন টাইমে আমরা এটা অ্যাডমিনিস্ট্রেটেড করি? এটা হচ্ছে 6 সপ্তাহ, তাহলে 6 উইক অফ এজ, কারণ এটা হচ্ছে একটা ইমিউনাইজেশন প্রোগ্রামের শিডিউল, তো সেই শিডিউল অনুযায়ী আমরা এটা করে থাকি। এটা হচ্ছে মেমোরি বেস কোশ্চেন। 7 নম্বর কোশ্চেন দেখি এবার, অ্যান আইডিয়াল ভ্যাকসিন ফর ইউজ ইন ইমিউনোপ্রোফাইল্যাক্সিস শুড পসেস হুইচ অফ দিস ক্যারেক্টারিস্টিক? এবার আমরা অপশানগুলো দেখব। তো এখানে দেখছে যে একটা আইডিয়াল ভ্যাকসিনের কি কি ক্যারেক্টারিস্টিক থাকা দরকার। তো এটা কি হবে, সবসময় আমরা জানবো যে টক্সিক হবে না, মানে কম টক্সিক হবে, আর কোনো হার্মফুল এফেক্ট আমাদের বডিতে দেবে না। তাহলে অপশন যেটা আছে 1 নম্বর, ইট শুড হ্যাভ নো অর লো টক্সিক এফেক্ট, কারণ সব সময় ভ্যাকসিন হচ্ছে কি নিরাপদ হতে হবে, কম টক্সিসিটি এবং বেশি ইমিউনোজেনিসিটি, তার সেলফ লাইফ যেটা সেটা বেশি হতে হবে, আর আমরা খুবই সহজে সেটা স্টোরেজ করতে পারবো, এরকম মেনটেন করতে হয়। তো এগুলো হচ্ছে আইডিয়াল ক্যারেক্টারিস্টিক। এবার 8 নম্বর যদি আমরা এমসিকিউ দেখি, যে লেখা আছে দেখো, হুইচ টাইপ অফ কালচার মিডিয়া ইনহিবিটস দ্য গ্রোথ অফ আনওয়ান্টেড commensal or contaminating bacteria and facilitates the recovery of pathogens from a mixed clinic sample? মানে এখানে বলতে চাইছে যে কোন কালচার মিডিয়া অবাঞ্ছিত ব্যাকটেরিয়ার বৃদ্ধি দমন করে রোগ জীবাণু সংক্রমণ বা শনাক্ত করতে সাহায্য করে। তাহলে এটা হচ্ছে কি অ্যান্সার যদি আমরা দেখি অপশানগুলো থেকে, সেটা হবে এনরিচমেন্ট মিডিয়া, কারণ এনরিচমেন্ট মিডিয়া হচ্ছে মানে ব্যাকটেরিয়াটাকে কি করে বৃদ্ধি থেকে কমে যায়, মানে ব্যাকটেরিয়ার গ্রোথ কমে যাবে কিন্তু রোগ জীবাণু বৃদ্ধি বেড়ে যাবে। তারপরে 9 নম্বরের যে এমসিকিউ দেখো, যে হুইচ নিউট্রিয়েন্ট প্রোভাইডস দ্য হাইস্ট অ্যামাউন্ট অফ এনার্জি পার গ্রাম? তো এটা মেমোরি বেস কোশ্চেন। তো আমরা জানি যে ফ্যাটসে আমরা সব থেকে বেশি নিউট্রিয়েন্ট থেকে, ফ্যাটসের থেকে সেটাই এনার্জি বেশি পাই, যেমন হচ্ছে ফ্যাটসে 9 কিলো ক্যালোরি পার গ্রাম পাই, প্রোটিনে 4 কিলো ক্যালোরি বা কেসিএল পার গ্রাম, কার্বোহাইড্রেটে পাই আমরা 4 কেসিএল পার গ্রাম। তো সেই জন্য এখানে হচ্ছে ফ্যাট সঠিক অ্যান্সার।
তারপর দেখো 10 নম্বর MCQ, হুইচ অফ দ্য ফলোয়িং ফুড প্রিজারভেশন টেকনিক primarily uses the combination of freezing and subsequent water removal via sublimation in a vacuum? খাদ্য সংরক্ষণের কোন পদ্ধতিটি প্রথমে খাদ্যকে জমিয়ে পরে ভ্যাকুয়ামে সাবলিমেশনের মাধ্যমে পানি অপসারণ করা হয়? তো এটা হচ্ছে লায়োফিলাইজেশন। কারণ এখানে কি হয়, লায়োফিলাইজেশন হচ্ছে ফ্রিজ ড্রাইং প্রসেস। খাদ্যকে ফ্রিজ করা হয় এবং ভ্যাকুয়াম তৈরি করা হয় এবং বরফ সরাসরি সাবলিমেশনে পরিণত হয়, তাই খাদ্য দীর্ঘদিন ধরে সংরক্ষণযোগ্য হয়ে থাকে। এর পরবর্তী যে কোশ্চেন আমরা দেখব সেটা হচ্ছে, এ 25-year-old athlete has a high BMI in the overweight range but has low body fat. This scenario primarily highlights which limitation of using BMI as a sole measure of nutritional status. তো এখানে অপশানগুলো দেখে নাও। তাহলে কোশ্চেন আমাদের বলছে একজন 25 বছর বয়সী ক্রীড়াবিদ বা অ্যাথলিটস BMI ওভারওয়েট দেখাচ্ছে, কিন্তু তার শরীরে চর্বির পরিমাণ বা বডি ফ্যাট খুবই কম। তো এটি BMI এর কোন সীমাবদ্ধটাকে বা লিমিটেশন যেটা সেটাকে নির্দেশ করে? তাহলে এটা হচ্ছে আমাদের যে যদি অপশানগুলো দেখো তাহলে 4 নম্বর যে অপশান আছে, BMI fails to distinguish between lean muscle mass and adipose tissue. তাহলে BMI যেটা বডি ম্যাস ইন্ডেক্স শুধুমাত্র ওজন ও উচ্চতা ব্যবহার করে হিসাব করা হয়। তো এটি শরীরের ওজন পেশির কারণে বেশি নাকি চর্বির কারণে বেশি তা বলতে পারে না। তাই অনেক অ্যাথলেটের BMI বেশি হলে তারা মোটা নন। তাহলে BMI হচ্ছে, যদি ফর্মুলা দেখো, ওয়েটকে ডিভাইড করা হয় কি হাইটের স্কোয়ার করে, ঠিক আছে? তো সেখান থেকে আমরা BMIটা বার করি ফর্মুলা। এবার নেক্সট 12 নম্বর কোশ্চেনটা আমরা দেখব, হু সার্ভস অ্যাজ দ্য এক্স অফিসিও চেয়ারপারসন অফ দ্য ন্যাশনাল ডিজাস্টার ম্যানেজমেন্ট অথরিটি বা NDMA অফ ইন্ডিয়া? ভারতের যে NDMA এর পদাধিকারী কবলকে এক্স অফিসিও চেয়ারপারসনকে? তো সেটা হচ্ছে প্রাইম মিনিস্টার অফ ইন্ডিয়া, ভারতের প্রধানমন্ত্রী। কোশ্চেন নাম্বার 13 এবার আমরা দেখব। সেখানে আছে দেখো, ডিউরিং এ ফ্লাড এমার্জেন্সি হুইচ অফ দ্য ফলোয়িং ইজ দ্য মোস্ট সুইটেবল কমিউনিটি রিসোর্স টু প্রোভাইড টেম্পোরারি শেল্টার ফর ডিসপ্লেস রেসিডেন্টস? মানে বন্যার সময় যদি বাস্তুচ্যুত মানুষদের অস্থায়ী আশ্রয় দেওয়ার জন্য কোনটি সব থেকে উপযুক্ত? এক, পাবলিক লাইব্রেরি, গভর্নমেন্ট হাই স্কুল, রিসেন্টলি কনস্ট্রাক্টেড প্রাইভেট হাউস, ওপেন মার্কেট। তাহলে এটা হচ্ছে সরকারি যে উচ্চ বিদ্যালয়, সেটা হচ্ছে এর সঠিক অ্যান্সার। এবার 14 নম্বর কোশ্চেন দেখো, যে হোয়াট ডাজ কমিউনিটি বেসড রিহ্যাবিলিটেশন ইন এমার্জেন্সিজ প্রাইমারিলি মিন? মানে জরুরি অবস্থায় CBR বা কমিউনিটি বেসড রিহ্যাবিলিটেশন যেটা বলা হয় বলতে কি বোঝো? তাহলে এটা হচ্ছে যে স্থানীয় বা আর্লি রিহ্যাবিলিটেশন অ্যাট কমিউনিটি লেভেল ইউজিং লোকাল রিসোর্স অ্যান্ড পার্সনের, মানে স্থানীয় সম্পদ ও জনবল ব্যবহার করে কমিউনিটি পর্যায়ের দ্রুত পুনর্বাসন। 15 নম্বরের এক কোশ্চেনটা আমরা দেখবো। এটা একটা মেমোরি বেসড কোশ্চেন। হুইচ অফ দ্য ফলোয়িং ইজ অ্যান এসেন্সিয়াল সাপ্লিমেন্ট টু ইনশিওর অ্যাডিকুয়েট নিউট্রিয়েন্ট ইনটেক ফর এক্সক্লুসিভলি ব্রেস্টফিড ইনফ্যান্টস? মানে শুধুমাত্র বুকের দুধ পান করা শিশুর জন্য কোন সম্পূরক বা সাপ্লিমেন্ট অপরিহার্য? তো এটা হচ্ছে অপশন 2 যেটা আছে ভিটামিন ডি। কারণ যে ব্রেস্ট ফিডিং দুধে আমরা কি পাই, ভিটামিন ডি এর পরিমাণ কম থাকে, তাই আমাদের ভিটামিন ডি সাপ্লিমেন্ট দেওয়ার পরামর্শ দেওয়া হয়। 16 নম্বর দেখো, হোয়াট ইজ দ্য ফুল ফর্ম অফ দ্য অ্যাক্রোনমি DABDA ডেভেলপমেন্ট বাই
Kubler-Ross to represent the psychological and emotional process individuals often go through when facing death, a terminal illness or a profound loss. তাহলে DABD এর পূর্ণ রূপ কি? তাহলে এখানে হচ্ছে ডেনিয়েল, অ্যাঙ্গার, বার্গেনিং, ডিপ্রেশন এবং অ্যাকসেপ্টেন্স। কুবলার-রস মডেল নামে পরিচিত, যা মৃত বা গভীর ক্ষতির সময় মানুষের মানসিক প্রতিক্রিয়ার 5টি ধাপ। ডিনিয়াল যেটা হচ্ছে অস্বীকার করা, অ্যাঙ্গার রাগ, বার্গেনিং সমঝোতা করা, ডিপ্রেশন অর অ্যাকসেপ্টেন্স। এবার 17 নম্বর কোশ্চেন, হোয়াট ইজ দ্য রুট অফ ড্রাগ ডেলিভারি অ্যান্ড মেন পারপোজ অফ দ্য অ্যান্টিফাঙ্গাল অয়েনমেন্ট গিভেন টু এ পেশেন্ট উইথ এ লোকালাইজড স্কিন ইনফেকশন অন দ্য আর্ম। মানে হচ্ছে এখানে যে হাতে যদি ফাঙ্গাল সংক্রমণের জন্য দেওয়া অ্যান্টিফাঙ্গাল যে অয়েন্টমেন্ট কোন রুটে কাজ করে এবং এর মূল উদ্দেশ্য কী। তাহলে আমরা জানি যে অয়েন্টমেন্ট যদি হাতে হয় তাহলে আমরা সেটা সবসময় টপিক্যাল রুটে দেব ফর এ লোকাল ইফেক্ট অ্যাট দ্য সাইট অফ অ্যাপ্লিকেশন। কারণ টপিক্যাল রুটে দিলে কি হয় যে মেডিসিন আক্রান্ত স্থানে যদি দেওয়া হয় তাহলে লোকাল প্রভাব সৃষ্টি করে, যেমন অ্যান্টিবায়োটিক ক্রিম, অ্যান্টিবায়োটিক যেসব স্টেরয়েড অয়েন্টমেন্ট হয় সেগুলো আমরা দিতে পারি। এবার দেখো যে 18 নম্বর কোশ্চেন, হোয়াট ইজ দ্য রিকোয়ার্ড ফাইনাল disposal method for cytotoxic waste that is collected in the yellow category according to the biomedical waste management rules 2016। তাহলে বায়োমেডিক্যাল ওয়েস্ট ম্যানেজমেন্ট রুলস 2016 অনুযায়ী ইয়েলো ক্যাটাগরিতে সংক্রমণ করা সাইটোটক্সিক ওয়েস্টের চূড়ান্ত নিষ্পত্তি কিভাবে করা হয়। তাহলে এটা হচ্ছে অপশন যে 4 নম্বর, সেটা হচ্ছে সঠিক অ্যান্সার, ডেডিকেটেড ইনসিনারেটর অ্যান্ড ইনসিনারেশন। মানে সাইটোটক্সিক যে ওষুধগুলো আমরা ইউজ করি মূলত এগুলো ক্যান্সারাস ট্রিটমেন্টের ক্ষেত্রে ইউজ হয়। আর এই ক্যান্সারাস ওয়েস্টে যেগুলো তো অত্যন্ত খুবই কী হয়, ডেঞ্জারাস হয়, বিপজ্জনক। তাই এগুলো উচ্চ তাপমাত্রায় আমাদের বিশেষ ইনসিনারেটরে পুড়িয়ে এগুলোকে ধ্বংস করে দেওয়া হয়। আর ইয়েলো ব্যাগ মানে হচ্ছে কি ইনসিনারেশন, মনে রাখবে এটা। দ্য টার্ম কুইটিরিয়ান ফিভার ইজ ইউজ টু ডেসক্রাইব হুইচ স্পেসিফিক প্যাটার্ন অফ ফিভার পিরিয়ডিসিটি। কুইটোডাইন ফিভার বলতে আমরা কোন ধরনের জ্বরকে বোঝাই? এটা হচ্ছে প্রতিদিন প্রতি 24 ঘন্টায় জ্বর। এবার আমাদের যদি দেখো যে জ্বরের টাইপস বিভিন্ন ধরনের হয়, কুইটিরিয়ান, টার্সিয়ান, কোয়ার্টান। কুইটিরিয়ান হচ্ছে প্রতি 24 ঘন্টায়, টার্সিয়ান মানে 48 ঘন্টা প্রতি, আর কোয়ার্টার মানে প্রতি 72 ঘন্টায়। ঠিক আছে, তাহলে এখানে যে 4 নম্বর অপশন দেখছো, এই 3 নম্বর অপশন ফিভার স্পাইক অকার ডেলি এভরি 24 আওয়ার্স, এটা হচ্ছে সঠিক অ্যান্সার। এ পেশেন্ট 20 নম্বরের এবার কোশ্চেনটা আমরা দেখব। এ পেশেন্ট টেকিং ওরাল সাপ্লিমেন্ট iron supplements report constipation. Which nursing advice is most appropriate to help alleviate this side effect? একজন রোগী ওরাল আয়রন ট্যাবলেট খাওয়ার পর যদি কনস্টিপেশনে ভুগছেন তো নার্স হিসাবে সব থেকে আমাদের আইডিয়াল বা উপযুক্ত কি অ্যাডভাইস দেব, কি হবে? তাহলে হচ্ছে কি এখানে যে অপশানগুলো আছে তার মধ্যে আমরা হবে সঠিক অ্যান্সার বলছে যে র ফ্রুটস, ব্রান প্রোডাক্টস অ্যান্ড হোল গ্রেনস ইন ডায়েটস। তাহলে হবে এখানে কি কাঁচা ফল, ব্র্যান এবং হোল গ্রেন খাবার খাওয়ার জন্য। কারণ আয়রন ট্যাবলেটের একটি সাধারণ পার্শ্ব প্রক্রিয়া হলো আমাদের কনস্টিপেশন। তাহলে এটা যদি আমরা কমাই তাহলে কী হবে, বেশি করে পানি খেতে হবে আর হাই ফাইবার খাবার খেতে হবে এবং নিয়মিত কী করতে হবে, ব্যায়াম করতে হবে। তো এটাই ছিল 20 নম্বর এমসিকিউ, তার এক্সপ্লানেশন উইথ অ্যান্সার। এবার আমরা দেখব 21 নম্বর কোয়েশ্চেন, হুইচ অফ দ্য ফলোয়িং কন্ডিশন commonly affects breastfeeding women due to the inflammation of breast
টিস্যু, যে ব্রেস্ট ফিডিং মায়েদের মধ্যে স্তনের বা ব্রেস্টের ইনফ্লামেশন হলে সাধারণ কোন রোগটি হয়? তাহলে সে যে রোগটি হয় তার নাম মাস্টাইটিস। ঠিক আছে, মাস্টাইটিস হলো ব্রেস্টে মানে ইনফ্লামেশন। এর কারণ হতে পারে মিল্ক স্ট্যাটিস বা বিভিন্ন ব্যাকটেরিয়ার ইনফেকশনের কারণে হয়। এবার 22 নম্বরের কোশ্চেনটা দেখবো আমরা যে হোয়াট ইজ দ্য মোস্ট প্রিফার্ড স্যাম্পল ফর ডায়াগনোস্ট গনোরিয়া ইন মেন? যে গনোরিয়া যদি আমরা ডিটেকশন করতে চাই, ডায়াগনোস করতে চাই, তার উপযুক্ত স্যাম্পেল কোনটি? সেটা হচ্ছে ইউরিন স্যাম্পেল। ঠিক আছে, এটা হচ্ছে একটা এসটিডি, সেক্সুয়ালি ট্রান্সমিটেড ডিজিজ গনোরিয়া। এর যদি পজিটিভ অর্গানিজম আমরা দেখব সেটার নাম হচ্ছে নিসেরিয়া গনোরিয়া। এবার 23 নাম্বার কোশ্চেন দেখো, হুইচ অফ দ্য ফলোইং প্র্যাকটিস মেনটেন সার্জিক্যাল অ্যাসেপসিস ইন অ্যান অপারেশন থিয়েটার? যে অপারেশন থিয়েটারের সার্জিক্যাল অ্যাসেপসিস বজায় রাখার সঠিক পদ্ধতি কোনটি? তাহলে এখানে যে অপশানগুলো আছে তার মধ্যে থেকে অপশন 3 হচ্ছে সঠিক অ্যান্সার। পেশেন্ট স্টেরাইল ড্রেপড ইজ হেল্ড অ্যাবভ দ্য সারফেস অফ পজিশনড ফ্রম ফ্রন্ট টু ব্যাক। মানে স্টেরাইল ড্রেপ বসানোর সময় এটি জীবাণুমুক্ত অবস্থায় সামনে থেকে পিছন দিকে বসানো হয়। এতে স্টেরাইল ফিল্ড দূষিত হওয়ার মানে যে সম্ভাবনাটা বা পসিবিলিটি থাকে সেটা ডিক্রিজ হয়ে যায়। এবার 24 নম্বরের কোশ্চেন দেখো একটা, যে হুইচ অফ দ্য ফলোইং অটোমিউন কানেকটিভ টিস্যু ডিজিজ typically present with joint pain, swelling, warmth, erythema, loss of function and palpable bogginess in the affected joints? তো কোন অটোমিউন কানেকটিভ টিস্যু ডিজিজে জয়েন্ট ফোলা ফোলা, তারপরে উষ্ণতা, লালাভাব এবং নরম ফোলা বা বগিনেস দেখায়? তাহলে এটা হচ্ছে রিউম্যাটয়েড আর্থারাইটিস। কারণ রিউম্যাটয়েড আর্থারাইটিস হচ্ছে একটা অটোইমিউন ডিজিজ যেখানে সাইনোভিয়াল যে মেমব্রেন থাকে তাতে আমাদের ইনফ্লামেশন হয়। ঠিক আছে, 25 নাম্বার কোশ্চেন দেখো, হোয়াট ইজ দ্য মেন গোল অফ পজিশনিং এ পেশেন্ট ডিউরিং সার্জারি? অস্ত্রোপচার যখন করা হয়, সার্জারি করা হয়, তার রোগীকে সঠিকভাবে পজিশন দেওয়ার প্রধান উদ্দেশ্য কি? টু প্রিভেন্ট ইনজুরি অ্যান্ড ইনসিওর সার্জিক্যাল অ্যাক্সেস। এবার 26 নাম্বার কোশ্চেন দেখো, হুইচ ফেজ অফ ডিজাস্টার ম্যানেজমেন্ট ফোকাস অন প্রিভেন্টিং অর মিনিমাইজিং দ্য ইম্প্যাক্ট অফ ডিজাস্টার বিফোর ইট অকার্স? তাহলে দুর্যোগে ব্যবস্থাপনার সময় কোন ধাপে দুর্যোগ ঘটার আগেই ক্ষতি কমানোর ব্যবস্থা নেওয়া হয়? তাহলে এটা হচ্ছে মিটিগেশন, ক্ষতি প্রতিরোধ কমানো। প্রিপারডেন্স যেটা আছে আমরা জানি সেটা হচ্ছে প্রস্তুতি, রেসপন্স মানে তাৎক্ষণিক ব্যবস্থা। এরপর দেখো, হুইচ মনোকার্ভ ইজ পারফর্ম অন এ পেশেন্ট টু এলিক্ট দ্য অবটিউটারেটার সাইন? তো এখানে যে অপশানগুলো আছে তার মধ্যে অপশান 3 নম্বর সেটা হচ্ছে সঠিক অ্যান্সার। তো এইভাবে অনেক আমাদের এমসিকিউ আছে, যে 28 নাম্বার এমসিকিউ, তার অ্যান্সার হবে অপশান 2। 29 নাম্বার এমসিকিউ অপশান হবে 4, যে অপশান সেটা সঠিক অ্যান্সার। তো এইভাবে আমরা অনেকগুলো এমসিকিউ আজকে দেখলাম। তো আজকের জন্য এইটুকুই। যদি চ্যানেলটা ভালো লাগে তোমরা সাবস্ক্রাইব করো আর তোমার বন্ধুদের মধ্যে শেয়ার করো। থ্যাংক ইউ।